যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন। প্রধানমন্ত্রী এসেছিলেন, মা বাবা এবং তার বড় বোন তারা উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই বার্তা যে উনি যদি এই বিচারটা আমরা যেরকম ভাবে চাই ওরকম ভাবে করে, ওনারে বাংলাদেশের মানুষ মাথায় করে রাখবে। এখানে কোনো ওনার কোনো মানে ইয়া নাই, ওনারে মাথায় করে আমরা রাখবো। হ্যাঁ। রাজধানীর মিরপুরে 7 বছরের শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রেফতার হলেও পরিষ্কার নয় খুনের মোটিভ। পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। দৃষ্টান্তমূলক বিচার চাইছে পরিবার ও স্থানীয়রা। আসে আর পায় না, মেয়ের খোঁজাখুঁজি করতেছে, নিচে অনেকবার খুঁজছে পায় না, পরে শুনি যে এই অবস্থা। মাইয়ার বাসার ভিতর নিয়ে নির্যাতন করছে। বাচ্চা মেয়ে তো অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দর, পুতুলের মতো, দেখার মতো মেয়ে। 7-2 আপনারা বিচার করতে পারবেন? 9-7 পারবেন না। আপনারা কোনো এক্সাম দাঁড়া করতে পারবেন? বাবা, হ্যাঁ আমার সিস্টেম নেবেন, সিস্টেমে লিখিত নেবেন। আচ্ছা, তো কিছু কথা বলেন না। আপনারা পারবেন না। ঠিক আছে, ওকে। আপনারা পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধারা চলে যাবে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সহ আইনমন্ত্রী সহ সকলেই রামিসার বাবার সাথে সাক্ষাৎ করেছেন। সান্ত্বনা দিয়ে যে বক্তব্য দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে যেভাবে হোক তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং ফাঁসির কার্য তোলা হবে। বিস্তারিত আসুন দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওতে। যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন। একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন, আপনার মনে হয় স্যার হয়তো স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী, কিন্তু স্যার আমার আমরা জানি স্যার কিছু বলে তোলেন না, আমি শুধু আপনি মেয়ের বাবা, আপনার স্যার একজন মেয়ের বাবা, শুধু একটা দৃশ্য আপনাকে স্যার এটা নিয়ে আমি সারা জীবন আমি কি করে দেবেন সারা জীবনে আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি 3 নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 উক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তো আমার কোন পরীক্ষা করে দেয়, দুঃখ কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই। আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে, সত্য কথা। আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব ভয় পাই। আমি কালকে বলে দিচ্ছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবো, রিস্কায় করে নিয়ে আসবো। আমি ক্লান্ত স্যার,
10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্যে দিচ্ছে, আমি কি করতেছি। বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্যি কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি। বলছি না। এটা তো বুঝতে এটা পারছি। আমি বুঝতে পারছি স্যার। প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন। কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। স্যার আপনি একটু ধৈর্য ধরবেন। আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। বলা যায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। একটু ধৈর্য ধরুন। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে আমাদের কাছে সাহায্য চান, আল্লাহ রহম করলেন সব কিছু দিতে। মানুষ হিসেবে আমাদের যেটা করার আমরা স্যার মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলে ক্লাস 9 এ পড়েছে। টোটাল ওগুলা আপনি চিন্তা করবেন না, ওগুলা ইনশাল্লাহ ব্যবস্থা আসলে যেহেতু বলেছেন, আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব সেটা আমরা করব। আপনি কিছু বলবেন? বল। না, আমার স্বামী যেটাই বলছে এটাই আমার চাওয়া। আর আপনাদের আপনি আমাদেরকে একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য দিতে হবে, ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে, ওর দিকে তাকিয়ে। ঠিক আছে? চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, আজকে চলবো। এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটাই বার্তা যে উনি যদি এই বিচারটা আমরা যেরকম ভাবে চাই ওরকম ভাবে করে, ওনারে বাংলাদেশের মানুষ মাথায় করে রাখবে। এখানে কোনো ওনার কোনো মানে ইয়া নাই, ওনারে মাথায় করে আমরা রাখবো। হ্যাঁ, বুঝবো যে উনি নতুন সরকার হিসেবে যেহেতু জয়েন করছে এত বছর পরে, উনি সুষ্ঠু বিচার করতেছে, উনি দেশের জন্য কল্যাণ চায়, উনি সবকিছু ঠিকঠাক করবে। হ্যাঁ, এই বিচারটা এর জন্য মানে এতটুকু কথা, এর জন্য ওনাকে বলা যে উনি এই বিচারটা সুষ্ঠুভাবে করুক, এবং এমন একটা আইন তো গড়া যায়, আইন তো আইনের যত ধারা আছে যদি চায় সুবিধা মতো চেঞ্জ করা যায়, চায় না? যেহেতু চেঞ্জ করা যায়, এরকম ভাবে উনি চেঞ্জ করুক যে কেউ যদি আর ভবিষ্যতে কোনো এরকম অকারেন্স করে, তার এমন বিচার হবে যে ভবিষ্যতে এই বিচারের কথা স্মরণ করে সে কাঁপবে, সে 10 বার 100 বার চিন্তা করবে যে এরকম বিচার, এরকম কাজ করব না। এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে বার্তা। আজকে চট্টগ্রামে শুনলাম একটু আগে 4 বছরের একটা বাচ্চা ধর্ষণ হয়েছে। 4 বছরের বাচ্চা, বুঝেন? কই যাব বলেন? কোথায় যাব আমরা? আমরা তো নিরাপদ না, কারে বিশ্বাস করব? সকাল ভোরবেলা বাচ্চা নিয়ে স্কুলে যাই, আমি কি নিরাপদ? না, নিরাপদ না। তাইলে আমার বাচ্চারা আমি কিভাবে প্রোটেকশন দিব যেখানে আমি নিরাপদ না? আমি তো আমার বাচ্চারই রক্ষা করতে পারবো না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা ফ্যামিলির মানুষ, পুরুষ আর মহিলা নাই, নিরাপদে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আর কিছু না ভাই। এটাই আপনি বার্তাটা পৌঁছায় দেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, একটু শান্তিতে থাকতে। আমরা এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে অনিয়মিতভাবে ভুগতেছি। আমরা এটা সর্বোচ্চ 10 থেকে 12 দিন যাবে, তারপর দেখবেন যা পাই সবাই নিয়মিত। সেই জন্য আমাদের বলা, আমরা ওনার সর্বোচ্চ বিচারে আমাদের হাতে দিয়ে দেখ,
আমরা তাকে ফাঁসি দিব, আমরা তাকেই করব। জঘন্য কাজ যেন নেক্সট টাইম কেউ করার সুযোগ না পায়। বাচ্চাকে যেভাবে কাটছে তাকে ওইভাবে জঘন্যের জন্য হিসাবে জমা দেওয়া হবে। আমরা সেটা দেখে আমরা নিশ্চয়ই চলে যাবো। এইটুকু কাটতে হবে। এই যে এইটুকু বাচ্চা, যে এইদের নিরাপত্তা কোথায়? জনগণের হাতে রাখুক, না হলে বিচার চাই, আর কিছু না। আজকে ওর পোস্টার টাঙা আছে, হয়তো কালকে আমাদের টাঙ্গে থাকবে, এটা আমরা চাই না। আমরা যে জনগণের হাতে তুলে দেখ, না হলে ফাঁসি চাই। দুটার মধ্যে একটা চাই। স্কুলে যাই না, আমাদের কি ভবিষ্যৎ নাই? আমরাও তো স্কুলে যাই আসি, যদি আমাদের যদি কয়দিন পর যদি আমাদের যদি পোস্টার টাঙানো থাকুক তাহলে কি হবে? আমরাও তো একটা মানুষ আছি, মাইয়া আছি। যদি আমাদের যদি ধর্ষণ হোক তাহলে কি করবে? তাহলে যে কি করবে? হাসিনার সময় তো সেফটি ছিল, এই সময় কি আছে? এখন কিছু নাই, ফ্যামিলির কোনো কিছু হয়তো তাহলে উনি বিচারটা করতো, কিন্তু এখন ওনার হয়েছে, এটার জন্য করে নাই। আমরা চাই যে করা ভাবে শাস্তি দুক ওকে। ওই এত শান্তি মতো বসে আছে, আমাদের আমরা এটা চাই না। আজকে যে ধর্ষণ হয়েছে সে কবরে, আর যে ধর্ষণ করছে সে বাহিরে। এইটা কি বাংলাদেশের আইন? এই আইন বিচার করতে পারবে না, এই পুলিশ বিচার করতে পারবে না, আমরা নিজ হাতে করব। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাচ্চাদের নিরাপত্তা কোথায়? আর পুলিশে তো ঘুষ খেয়ে ছেড়ে দিবে। এর আগে তো একটা অপরাধ করে আসছে, তারপর তো তাকে ছাড়ে কিভাবে? তাকে যাবেন দেয় কিভাবে? তাহলে তাকে কোর্টের কিভাবে নেয়? আমাদের হাতে দিয়ে দেখ, তার ওয়াইফকে তাকে আমাদের হাতে দেখ, আমরা নিজ হাতে বিচার করব। আমরা নিজ হাতে তাকে ফাঁসি দিব, জবাই করবো, আমরা নিজ হাতে করবো। সেভাবে আমরাও মারতে চাই ওকে, মাঝখানে মারবো, না হলে ওর করে শাস্তি বিচার চাই। এছাড়া আমরা মানবো না, এটাই আমাদের দাবি। কারণ আমরা স্কুলে যাই আসি, সব কিছু করি, কোচিংয়ে যাই আসি, এটা নিয়ে আমাদের অনেক কিছু। কারণ আমাদের ভবিষ্যৎ আছে। হাসিনার সময় আমাদের সেফটি ছিল, এখন এটার সময় কি নাই? কিছু নাই, কিছু নাই বলতে কিছুই নাই। আবার যে হাসিনার সময় আমাদের অনেক ভালো ছিল। সে কি করছে? এদিকে একটা মামলা ছিল, একটা স্ট্রিচিং করলো, প্রতিবাদ পাইতাম, বিচার পাইতাম। এখন তো ধর্ষণ হচ্ছে, কেউ বিচার পাচ্ছে? কত আসিয়া রামিসা কতই তো আছে। প্রথমত যারা অ্যাডভোকেট এগুলা মামলার জন্য দাঁড়ায়, তাদেরও একটা শাস্তিমূলক কোনো কিছু করা দরকার, তাদেরও একটা প্রতিবাদ করা দরকার, তাদের জন্য দাঁড়ানো দরকার আমাদের। এই অ্যাডভোকেটগুলো টাকা খাওয়ার পর কেন আসামিগুলোর বের করে? কেন তারা টাকার জন্য আসামি ছাড়া পায়? এই কিন্তু মামলা খাওয়া, জেল থেকে আসার পর এখানে ভাড়া উঠছে, তাহলে এরও কোনো না কোনো অ্যাডভোকেট জামিন করাইছে। এটার জন্য তো আরেকটা চান্স পাইছে, যদিও ছাড়াই না পাইতো। আর আমার মনে হয় যারা ধর্ষণ করে তাদেরকে একবারে মাঝ রাস্তা দিয়ে গুলি করে দেওয়া উচিত, কারণ তারপর ও আর করবে না। এই যে জেলের মধ্যে খাইতেছে, ঘুমাইতেছে, আরামে আছে, ওর আর কি? ওর আর চিন্তা কি 2 দিন পর ছাড়া পড়বে, আবার একই কাজ করবে? ওর কি এটা কোনো সাজা? এটা কোনো পানিশমেন্ট পাইতেছে? কোনো কিছুই তো না বাবু। 3 বেলা খাবে আর সারা রাত সারাদিন ঘুমাবে, ওইখানে তো কোনো পরিশ্রম না। প্রধানমন্ত্রী এসেছিলেন, রামিসার মা বাবা এবং তার বড় বোন তারা উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 ধারায় 164 স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেওয়ার পালা। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের যে চেষ্টা থাকবে। আর মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল
তারা নিরাপত্তার সুস্থ চেয়েছেন, সেটা মানে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন খুব স্বল্পতম সময়ের মধ্যে সেটার ব্যবস্থা করবেন। আমরা এইরকম ঘৃণ্যতম অপরাধে শিশু দর্শন এবং হত্যা অথবা শুধুমাত্র শিশু দর্শন যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছে, তিনি আজকে কথা দিয়েছেন। ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে, তিনি সেই বিষয়ে আইনি সংস্কারও সাধন করবেন। যেখানে প্রয়োজনীয় সংশোধনের দরকার সেটা আমরা করব। এইভাবে আমরা দেশে এরকম ভিন্নতম অপরাধে যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরিবার চেয়েছে সুষ্ঠু ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে, সেটা পরিবারের 1 নম্বর চাওয়া এবং সেটাই স্বাভাবিক। তারপরে তার যে অন্য কন্যা সন্তান আছে তার নিরাপদে যাতে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, উন্নত জীবন পায়, সেজন্য সহায়তা চেয়েছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা। আচ্ছা, আরেকটা বিষয়, যে দায়িত্ব নেওয়ার কথা বললেন আপনি, সেই দায়িত্বটা কি তারেক রহমান নিজে নিচ্ছেন নাকি প্রধানমন্ত্রী হিসেবে নিচ্ছেন? সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের এই জবানবন্দি রেকর্ড করেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠিয়েছে আরেক আদালত। চাঞ্চল্যকর এই ঘটনায় উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। মেয়ে হয়ে জন্মই যেন নিষ্পাপ রামিসার একমাত্র পাপ। ছোট্ট শরীরে কি নিষ্ঠুরতা, শরীরে ক্ষত, মস্তক বিচ্ছিন্ন। বুধবার রামিসা হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অনেকে আসামির ফাঁসি চেয়ে স্লোগানও দেয়। কড়া নিরাপত্তায় সোহেল রানাকে আদালতে এজলাসে তোলা হয়। পরে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ। এরপর সোহেলকে কারাগারে পাঠায় আদালত। সরকার এবং আমাদের পক্ষ থেকে এটাকে তাড়াতাড়ি আইনের আওতায় ভালোভাবে এটাকে আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। একই ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হকের আদালত। মামলার নথি অনুযায়ী গত 19 মে সকাল 9:30টার দিকে বাসা থেকে বের হলে অভিযুক্ত স্বপ্না আক্তার কৌশলে শিশুটিকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। পরে স্কুলে যাওয়ার সময় পেরিয়ে গেলেও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজনরা। তাকে তার বাসায় নিয়ে যায়, নিয়ে গিয়ে এই ভিকটিম রামিসা আক্তারকে দর্শন করে। এই রামিসা আক্তার অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুবরণ করে। তখন এই সোহেল রানা, তার সহযোগী আরেকজন আসামি ছিলেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তারা এই হত্যাকাণ্ড করে এই লাশ গুম করার জন্য তারা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। মামলার এজাহারে বলা হয় মরদেহ গুমের উদ্দেশ্যে শিশুটির মাথা শরীর থেকে আলাদা করা হয়। এছাড়া মরদেহ বিকৃত করারও অভিযোগ রয়েছে। শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে তাকে সে আজ আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল রানা। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। এই যে সকালবেলা মেয়েরে স্কুলে পাঠাইবে, আম্মায় জোগাড় টোগাড় করে রাখছে, নিচে ডিম নিতে আসছে তার আম্মায়, আসছে আর পায় না। মেয়ের খোঁজাখুঁজি করতেছে, নিচে অনেকবার খুঁজছে, পায় না। পরে শুনি যে এই অবস্থা, জবাই দিচ্ছে। মাইয়ার বাসার ভিতর নিয়ে জবাই করছে, 2 হাত কাটছে, জবাই করছে। না, সে পালাই গেছে, জালনা কাটতে পিছনে দিয়ে পালাই গেছে। এটা শোনো, এটা নির্যাতন করছে। বাচ্চা মেয়ে তো অনেক সুন্দরী, মেয়েটা অনেক সুন্দর, পুতুলের মতো দেখার মতো মেয়ে।
নির্যাতন করছে ওরে যেখানে পারে একবারে ওরে জবাই দিতে হইবে। এখন সকাল 7টার দিকে এদিকে ঘটনা হয়েছে আপনার ভাড়েরটা, দুইটা ভাড়েরটা ছিল, দুইটা ভাড়েরটার ভিতরে একটা ভাড়েরটা আপনার নিচে চলে গেছে, আর একটা যে মেয়েটার মাসে যে মা, ওর মা হলো ছাদে ছিল, বাবা মনে বাইরে গেছে, ওই সময় মেয়েটাকে আপনার ঘরের ভিতরে ঢুকায়া রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস, ধ্বংস করছে। আপনার গলা কেটটা ফলাইছে, দুইটা হাত কেটটা খাটের তলে রাখছে, মাথাটা আপনার মাথা বাটির ভিতরে রাখছে। এটা হলো মেন হলো ছেলের বউ, দুইজন মিল্লা করছে কাজটা। কোনো কারণ নাই, এটা কারণ হলো ওদের যেটা সবসময় ওরা করে আসছে, জায়গা জায়গা ওরা করে আসছে এরকম। আপনার এক জায়গাতে করে আসে, আরেক জায়গাতে কাজ করে ওটা টার্গেটে থাকে না, আমি এটারও মেয়েটারে ধরবো, এটারও কাটবো, এটারও সব কিছু করে আমি চলে যাবো এখান থেকে। এরকম আগে কিছু করে না, এটা জানি না। এটা মেন মূল যে কাজ নিছে মনির, মানে আমাদের মনির মামা অটো গ্যারেজের যে উনি কাজ নিছে, উনি জানতে পারে এর ছেলেটা কোন জায়গায় গ্রামে বাড়ি, ও কি এই কাজটা আগে কি করে আসছে না কি না করে আসছে, সে মেন মূল জানতে পারবে। আমরা যতটুকু সঠিক জানি, ছেলে ওই মেয়েটারে ধরে এই ধ্বংস করছে। আমাদের এলাকার পাশে এত সকালবেলা কেউ কি দেখবে, অনেক মানুষের ঘুমায় রাত 4টার দিকে 5টার দিকে, তা সবাই তো আপনার ঘুম থেকে উঠে রাত 10টা সকাল 10টা 11টা 12টার দিকে, এই সময় কেউ দেখে নাই, শুধু কয়েকজন মানুষ দেখছে এলাকাবাসী, পিছিয়ে দিয়ে চলে যাইতেছে পালায়। পুলিশে খবর দিচ্ছে আপনার 1 ঘন্টা পরে, মনে 1 ঘন্টা দিচ্ছে, আধা ঘন্টার ভিতরে মনে চলে আসছে। যে সময় ঘটনা আসছে আধা ঘন্টা পর পুলিশ চলে আসছে। বাচ্চাটার বয়স 7 বছর, বাচ্চাটা অনেক সুন্দর ছিল। এই যে এইখানে স্কুলে পড়তো, পপুলার স্কুলে, অনেক শান্তশিষ্ট ছিল বাচ্চাটা। আচ্ছা, আর ঘটনা কি হয়েছিল আপনারা কি জানেন? ঘটনা হয়েছে বাচ্চা, এটা 11টার পরে হবে ঘটনাটা। আমরা নিচে আসছি, তখন শুনি যে এই বাসায় বাচ্চা জবাই করছে। বাচ্চার মা ছিল না, বাচ্চার মা খুঁজতেছে, তো বাচ্চা পায় না। পরে ওই যেই লোক মারছে ওই নাকি বাইরে আসছিল, আয়সা বলছে যে ভিতরে আছে বাচ্চা। ওর নাম কি? ওর নামটা সঠিক জানি না, যে মারছে তার নাম জানি না। আর মানে বাচ্চার নাম কি? বাচ্চার নামও। রাজধানীর মিরপুরে 7 বছরের শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রেফতার হলেও পরিষ্কার নয় খুনের মোটিভ। পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। দৃষ্টান্তমূলক বিচার চাইছে পরিবার ও স্থানীয়রা। ফুলে ভরা আঙিনা ছিল পরিবারের, সেই বাগিচার সবচেয়ে সুন্দর ফুলটি ঝরে গেছে মানুষরূপী পিশাচের হাতে। রামিসাহীন ফুলগুলো যেন বিবর্ণ, সৌরভহীন আজ। 5ম তলা ভবনের 3 তলায় ভাড়া থাকত রামিসার পরিবার। পাশের ফ্ল্যাটেই থাকতেন সোহেল রানা। প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার দুপুরের পর কোনো এক সময় রানা তার রুমে নিয়ে যায় রামিসাকে। পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় খোঁজ মিলছিল না। রামিসার এক পাটি জুতো রানার ফ্ল্যাটের সামনে পড়ে থাকাতে সন্দেহ হয় তার মায়ের। ডাকাডাকির পরও দরজা না খোলায় সন্দেহ বাড়ে। এরপর রামিসার পরিবার ও স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের মস্তকহীন দেহ দেখতে পান। শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তাদের। নিচে 2-3টা ছোট ছোট বিড়ালের বাচ্চা আছে, মনে করছে ওখানে খাবার দিতে গেছে, ওখানেও নাই। তখন এসে পাগলের মতো খোঁজা শুরু করছে, তো দেখে তারপরে তাকায় দেখে মেয়ের একটা স্যান্ডেল আছে আর একটা নাই। এই যে দরজা ধাক্কাইতেছে, খুলতেছে, খোলে না। এই দরজা ধাক্কা খুলতে মিনিমাম 30 মিনিট চলে গেছে। এই 30 মিনিটের ভিতরে আমার মেয়ে নাই। এই ঘটনায় ক্ষুব্ধ শোকাহত স্থানীয়রা। অভিযুক্তের বিচার ও সর্বোচ্চ সাজার দাবি তাদের। বাচ্চাটা গলাটা ছিল না, খালি বুঝে কাটার তুলে করে আসে, উলঙ্গ ছিল, আচ্ছা রাস্তা অনেক রক্ত জমা হচ্ছে। ওই মতো একটা বাচ্চা, এত সুন্দর ছেলেটা, বাচ্চাটা দেখলে আমরা বিল্ডিং উঠানামা করি, আঙ্কেল আঙ্কেল করে ডাকে, এত সুন্দর ব্যবহার আচার, তা বলার কোনো ভাষা নাই, বুঝছেন? এত কষ্ট লাগলো। ও যেভাবে বাচ্চাটার সাথে মানে যে অত্যাচারটা করছে, সেটা ওদের সাথে তাই সেম কাজটা হওয়া দরকার। তো ও বুঝুক, ওরও তোদের বাচ্চা আছে, ওরও তো একটা মা বাবা, ওরা কিভাবে অন্যজন মা বাবাদের এইভাবে বুকটা খালি করে দিল। এ ঘটনায় মামলার পর প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্তে কেমিক্যাল রিপোর্টের পরে এটা আমরা কনফার্ম হতে পারবো যে এই মেয়েটা সাথে তার যৌনকর্ম হয়েছে কি হয়নি। আমরা ধারণা করতেছি, এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে
এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হয়েছে বা এটা প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবরগুলো আপনাদের কাছে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।